নির্বাচন নিয়ে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐক্যমতের আহ্বান প্রধান উপদেষ্টার। ছাত্র জনতার বিজয় নস্যাতে চক্রান্ত চলছে, ফ্যাসিবাদের প্রেতাত্মাদের রুখে দিন। কুমিল্লায় ত্রাণ দিতে গিয়ে মির্জা ফখরুলের আহ্বান। লিটারে 6 টাকা কমল পেট্রোল ও অকটেনের দাম, ডিজেল মিলবে 1 টাকা 25 পয়সা কমে, রাত 12টা থেকে কার্যকর। লক্ষ্মীপুরে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি, 12 লাখ মানুষ পানিবন্দী, নোয়াখালীতে নামছে পানি, ফেনীতে আমনের ক্ষতি। এবং মেনে নিতে হবে যে বাংলাদেশে পট পরিবর্তন ঘটেছে, বললেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। পারস্পরিক স্বার্থে নজর দেওয়ার তাগিদ। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের যমুনায় আছেন সহকর্মী শামীম আক্তার। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি। শামীমা, প্রধান উপদেষ্টা এখন কোন দলের সঙ্গে বৈঠকে বসেছেন? বের হয়ে আসা দলগুলো কি বলছেন? বিস্তারিত কি তথ্য আপনি জানতে পেরেছেন, আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানেন যে আজকে আসলে দুপুর 3টার পর থেকেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান রাজনৈতিক দলের সাথে তিনি মতবিনিময় করছেন এবং এটি কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি এই মতবিনিময় সভা করছেন। আমরা জানি যে গত বৃহস্পতিবার দিন কিন্তু প্রধান উপদেষ্টা বিএনপির সাথে প্রথম মতবিনিময় সভা করেছেন। এরপর তিনি সকল রাজনৈতিক দলের সাথে মতবিনিময় সভা করে তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব নেবেন। অর্থাৎ আগামী একটি নির্বাচন করতে হলে সেই নির্বাচনের জন্য রাজনৈতিক দলের মধ্যে কী ধরনের সংস্কার প্রস্তাব করে সে বিষয়টি দেখার জন্যই কিন্তু আজকের এই সভা। এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রথমে ইসলামিক দলগুলো এসেছিল এখানে তাদের বিষয়ে তাদের যে সংস্কার প্রস্তাব সেটি দাখিল করার জন্য। আমরা তখন দেখেছি যে মামুনুল হকের সহ হেফাজত সহ বেশ খেলাফতে মজলিস, খেলাফত মজলিস বাংলাদেশ ও খেলাফত আন্দোলন সহ প্রায় 7টি ইসলামিক দল প্রবেশ করেছে। এরপর ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন সহ 2টি দল প্রবেশ করেছে। তারপর আমরা দেখেছি যে এলডিপি প্রবেশ করেছে, 12 দল প্রবেশ করেছে এবং তারপর আমরা এখন জাসদ আম্বিয়ার থেকে তারা এখানে মিটিং করে বেরিয়েছে। এখন আমরা জানি যে এখানে আপনি জানেন যে গণফোরামের থেকে ডক্টর কামাল সহ নেতৃবৃন্দ এখন বসেছেন এবং তারা এখন তাদের সাথে কথা বলছেন। আমরা যদি বলি যে ইসলামিক দলগুলো কি বলেছে সে বিষয় থেকে আমরা বলতে পারি যে তারা দাবি করেছেন যে হেফাজত সহ বিডিআর বিদ্রোহের যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে হতাহতের বিষয়ে পুনর্তদন্ত করে বিচার করতে হবে, এটি ছিল ইসলামিক দলের দাবি। এছাড়া তারা বলেছেন যে সংবিধান সংশোধন করে যেখানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই জায়গাটি প্রতিস্থাপনের জন্য তারা দাবি তুলেছেন। এছাড়া যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার দাবি করেছে খেলাফত আন্দোলন। তারা নির্বাচন বিধির সংস্কার চেয়েছেন এবং বর্তমানে যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা থাকে যে সেটি যেন স্বৈরতন্ত্রের জন্ম না দেয় তার জন্য পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিষয়েও তারা একটি দাবি তুলেছেন। এছাড়া তারা বিচার বিভাগ ও প্রশাসনের সংস্কার চেয়েছেন। তারপর যদি আমরা বলি যে এলডিপি বেশ কয়েকটি দাবি তুলেছে। অর্থাৎ এলডিপি বলেছে যে তারা 2 দফায় প্রায় 83টি দাবির কথা উপস্থাপন করেছেন। সেখানে তারা বলেছেন যে তারা রাজনৈতিক যে সংস্কার চেয়েছেন সেখানে তারা বলেছেন যে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের যেন উত্থান না হতে পারে সেজন্য তারা যে সংস্কার চেয়েছেন তার মধ্যে তারা বলেছেন যে দেশ থেকে স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ হয়নি, সেজন্য তারা দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের একটি দাবি জানিয়েছেন। তারা বলেছেন যে প্রশাসন থেকে দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে বদলি করলেই সমাধান হবে না, আসলে তাদেরকে যারা চিহ্নিত অপরাধী তাদেরকে আটক করে কারাগারে নিক্ষেপের কথা তারা বলেছেন। তারা ইসলামিক ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত থাকার দাবি জানিয়েছেন। সেই সাথে তারা বলেছেন যে আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দল হিসেবে তারা নিজেদেরকে দাবি তুলেছেন এবং এলডিপি একমাত্র দল যারা এই স্বৈরতন্ত্রের অভিযোগ করে আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি তুলেছেন। এছাড়া আমরা দেখেছি যে এখানে জাসদের পক্ষ থেকে যে দাবি তোলা হয়েছে তা বিদ্যমান সংবিধানের সংস্কার চেয়েছেন এবং তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চেয়েছেন এবং তারা চেয়েছেন যে নির্বাচন কমিশনের বর্তমান পদ্ধতিকে সংস্কার করতে হবে। একসাথে লুটপাট এবং অর্থ পাচারের বিরুদ্ধে তারা একটি রাজনীতিতে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি তুলেছেন। তারা পুলিশ ও প্রশাসনের সংস্কার চেয়েছেন, তারা বৈষম্যমূলক রাজনীতির বদল চেয়েছেন, তারা শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন চেয়েছেন। এছাড়া আমরা যদি বলি যে জাসদ থেকে যে দাবি তোলা হয়েছে সেই দাবিগুলো কিন্তু আমরা যদি বলতে চাই তাহলে তারা
তারাও এই প্রচলিত ব্যবস্থার প্রচলিত ব্যবস্থার পরিবর্তন চেয়ে তারা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি এবং শুনেছি তাই সেখানে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আসলে তারা প্রশাসনের বিভিন্ন সেক্টরে এবং সংস্কারের পর একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে তারাও চাচ্ছেন এবং তার জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে এবং যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই এই সরকার। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য এবং আরও যদি জানিয়ে রাখি এরপর জাতীয় পার্টির সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শামীম আক্তার। রাষ্ট্র সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে সময় নষ্ট করা হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয়ে যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় আশ্বস্ত করে বলে জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। এ সময় ছাত্র জনতার ও চালানো গণহত্যা, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের গণহত্যা ও বিডিআর বিদ্রোহের পুনর্তদন্ত সহ বিচার দাবি করেন তারা। আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বেলা ৩টায় শুরু হয় বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলগুলোর নেতারা। এই সময় শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের গণহত্যা ও বিডিআর বিদ্রোহের ঘটনার পুনঃ তদন্ত সহ বিচার দাবি করেন তারা। হেফাজতে ইসলামের সকল মামলাগুলো, প্রায় ৩ শতাধিক মামলা দেশব্যাপী 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হয়েছে, সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয় এবং সেটির জন্য আমরা 1 মাসের একটি সময়সীমা আমরা ওনার কাছ থেকে চেয়েছি যে 1 মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবিও জানান নেতারা। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ না পায়, সরকার যেভাবে এখানে সজাগ সতর্ক দৃষ্টি রাখবে, আমরা যারা দেশবাসী, দেশপ্রেমিক আমরা যারা আছি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই জায়গাটাতে অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করব, এটা আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক জানান, সময় নষ্ট না করে প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দিয়েছেন ডক্টর ইউনূস। মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এবং সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনের 83 দফা প্রস্তাব দিয়েছে এলডিপি। প্রয়োজনীয় সংস্কারের পরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা এবং স্বৈরশাসনের দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের আহ্বান জানিয়েছেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। সর্বমোট 83টি প্রস্তাব, এই 83টি প্রস্তাব ওনারা যদি ভালোভাবে গ্রহণ করেন তাহলে একটা পরিচ্ছন্ন সরকার বাংলাদেশের সামনে আপনারা পাবেন। বৈঠকে অনাকাঙ্ক্ষিত নানা ঘটনার আশঙ্কা জানান তিনি। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বলে উল্লেখ করেন অলি আহমেদ। তবে সংস্কার করার পূর্বে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না। সংস্কার সম্পূর্ণ করতে হবে, দেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে নিয়ে আসতে হবে। আলাদা বৈঠকে 4 দফার দাবি তুলে ধরে জাসদ। সভাপতি শরীফ নুরুল আম্বিয়া জানান, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সংবিধান সংশোধনের মাধ্যমে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, পুলিশ পুনর্গঠন ও বিচার বিভাগের স্বাধীনতার দাবি জানিয়েছেন তারা। আমাদেরকে আরো শক্তিশালী করবে, আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে। আমরা বলেছি আমরা আপনাদের সাথে আছি। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল চক্রান্ত করছে। চাঁদাবাজি করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে, তাদের ধরে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শফিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে এ কথা বলেন তিনি। হাসান মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা।
শনিবার বন্যা দুর্গত কুমিল্লার লালমাই উপজেলায় ত্রাণ বিতরণ করে বিএনপি। বন্যা দুর্গতরা জানান, গেল 50 বছরে এমন আকস্মিক বন্যা দেখেনি এলাকার বাসিন্দারা। 20-25 বছর আগে আমরা এরকম বন্যা দেখি না। গরু মরে গেছে, ছাগল মরে গেছে, বাঁচাইতে পারি না, আজ যান বাঁচাইছি। ত্রাণ বিতরণের আগে স্থানীয় ছোট শফিপুর উচ্চ বিদ্যালয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান নস্যাৎ করতে চক্রান্ত করছে একটি চক্র। এজন্য দখলদার চাঁদাবাজদের ধরিয়ে দিতে আহ্বান জানান তিনি। আজকে এই বিজয়কে, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করতে সচেতন ভাবে আমাদের মধ্যে আবার বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। এ সময় নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে সময় দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল। এই নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ, সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেশের যে কোনো সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। হাসান মাহমুদ, লালমাই, কুমিল্লা। রাজনীতিবিদরা হবেন স্রেফ দেশের সেবক, কোনো রাজনৈতিক জমিদারি সহ্য করা হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী সেগুনবাগিচায় সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট আয়োজিত কবি, লেখক ও শিল্পী সমাবেশে এ কথা বলেন তিনি। জানান, ধর্মের ভিত্তিতে, দলের ভিত্তিতে বিভাজন চায় না জামায়াত। ধর্ম প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত পছন্দ, এ ব্যাপারে সংখ্যাগুরু বা লঘুতে তারা বিশ্বাসী নয়। এ সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন জামায়াত আমির। বঞ্চিত এই জাতিকে এখন জাগতেই হবে। অধিকার কেউ গড়ে এনে দিবে না, লড়াই করে আদায় করতে হবে। এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাক। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। অপরিবর্তিত রয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। কয়েকটি এলাকা থেকে পানি কিছুটা নামলেও নতুন নতুন এলাকাতে বাড়ছে পানি। জেলার 12 লাখ মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে সেভাবে পৌঁছায়নি ত্রাণ। আর নোয়াখালীতে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। বেশিরভাগ মানুষ রয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকটে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপন উপর ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। জেলার 5 উপজেলায় কয়েকটি এলাকা থেকে পানি কিছুটা কমলেও নতুন নতুন এলাকায় বাড়ছে পানি। বর্তমানে জেলায় পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। যে পরিমাণ খাদ্য সহায়তা আসছে তা সমন্বয়ের অভাবে বিতরণ হচ্ছে শহরের আশেপাশে। দুর্গত এলাকায় রয়েছে সুপেয় পানির সংকটও। আমরা কিছু পাইতেছি না, পানির উপরে আমরা আছি সবাই। ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে, দেখে যান আপনারা। আসি আমরা কিছু পাইতেছি না, আমরা 1 ফুট পানির নিচে। আমাদের ঘরবাড়ি পর্যন্ত সব বিচ্ছিন্ন হয়ে গেছে পানি। কিন্তু এই দিকে যে টানগুলো আসে, টানগুলো লইয়ে যান নোয়ারের দিকে, নোয়ারের দিন কারে কারে বাগ করে দিয়ে ফেলে, আমরা কিছু পাইতেছি না। নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যার পানি। এতে খাবার, পানি সংকটের পাশাপাশি দেখা দিচ্ছে বিভিন্ন রোগবালাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার সদর উপজেলায় পানি নামার গতি কম হলেও বেগমগঞ্জ উপজেলায় দ্রুত নামছে পানি। শনিবার দুপুর পর্যন্ত 12 ঘন্টায় সদর উপজেলায় পানি কমেছে 1 সেন্টিমিটার। অন্যদিকে বেগমগঞ্জ উপজেলায় কমেছে 3 সেন্টিমিটার। এদিকে শুক্রবার রাতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, বন্যার্তদের দুর্ভোগ লাঘবে খাবার নিশ্চিতের পাশাপাশি শিশু, নারী সহ সবার স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া এখন সরকারের প্রধান কাজ। মানুষ বাঁচানোটাই হলো আমাদের কাছে প্রধান কাজ। বন্যার্ত মানুষকে সেবা দেয়া, তাদের দুর্ভোগ লাঘব করা, তাদের চিকিৎসা সেবা দেয়া, তাদের ক্ষুধার অন্ন যোগানো, শিশু, নারী সবার
স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া, এই কাজগুলো আমাদের এখানে এসে মনে করছি এখানকার জন্য এটাই প্রধান। এদিকে ফেনীতে পানি নেমে গিয়ে ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ব্যাপক ক্ষতি হয়েছে রোপা আমনের, এতে দিশেহারা কৃষক। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানী ভাটারা থানার হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে ফের 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে 7 দিন রিমান্ডে ছিলেন সাবেক এই সংসদ সদস্য। এছাড়া রিমান্ড শেষে আদালতে আনা হয় সাংবাদিক দম্পতি শাকিল এবং ফারজানা রূপাকে। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে ছাত্র জনতা হত্যা করে পুলিশ সহ বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে একের পর এক দায়ের হচ্ছে হত্যা মামলা। এসব মামলায় গ্রেফতার সাবেক এমপি, মন্ত্রী এবং তাদের দোসরদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য আদায়ে নেওয়া হচ্ছে রিমান্ডে। গেল 19 জুলাই ভাটারা এলাকায় পুলিশের গুলিতে কিশোর সোহাগ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হন সাবেক চিফ হুইপ আসম ফিরোজ। প্রথম দফায় 7 দিনের রিমান্ডে ছিলেন তিনি। রিমান্ড শেষে শনিবার আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য আরও 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে তা 3 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। এদিকে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় দ্বিতীয় দফায় রিমান্ড শেষে আদালতে তোলা হয় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে। তদন্ত কর্মকর্তা আবেদন করলে শাকিল রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালত সার্বিক বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনছেন। আদালত আমাদের শুনানির প্রেক্ষিতে সরাসরি উড়ালি কোনো মন্তব্য করেন নাই। উনি শুনানি অন্তে আমাদের জামিন নামঞ্জুরপূর্বক যে জামিনের আবেদন জেল হাজতে প্রেরণের আদেশ দেন। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মেনে নিতে হবে যে বাংলাদেশে পট পরিবর্তন ঘটেছে, এমন মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই বাস্তবতায় দুদেশকে পারস্পরিক স্বার্থ রক্ষায় নজর দেওয়ার তাগিদও দেন তিনি। শুক্রবার দিল্লিতে ফরেন পলিসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে এসব কথা বলেন জয়শঙ্কর। লুৎফর কবিরের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্ষমতার পট পরিবর্তনে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী ভারতের সম্পর্ক গড়িয়েছে শীতল পর্যায়ে। শেখ হাসিনার সরকারের আকস্মিক পতনে ভাবিয়ে তুলে নয়াদিল্লিকে। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও জানান উদ্বেগ। গেল কিছুদিন দেশটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদেরকে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে। এই বাস্তবতায় বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, 1971 থেকে দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। 5 আগস্টের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে বলেও স্বীকার করেন জয়শঙ্কর। নানাবিধ কারণে দুদেশের সম্পর্ক নিয়ে অনেক আগ্রহ আছে সবার। স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। এটি স্বাভাবিক যে সরকার ক্ষমতায় ছিল তাদের সঙ্গে কাজ করেছি। তবে আমাদের স্বীকার করতে হবে যে দেশটিতে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এই অবস্থায় আমাদের পারস্পরিক স্বার্থের দিকে নজর দেওয়াটাই উত্তম। দিল্লিতে রাষ্ট্রদূত রাজীব সিকরির স্ট্র্যাটেজিক কনড্রামস রিশেপিং ইন্ডিয়াসাস ফরেন পলিসির বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় বসুক না কেন, প্রতিবেশী হিসেবে নয়াদিল্লি তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে বলেও জানান জয়শঙ্কর। অনুষ্ঠানে প্রতিবেশী পাকিস্তান ও মালদ্বীপের সঙ্গেও ভারতের সম্পর্ক টেনে আনেন পররাষ্ট্রমন্ত্রী। ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর প্রথমবার বাংলাদেশ ভারত প্রশ্নে খোলাখুলি কথা বলেছেন ভারতের এই শীর্ষ পর্যায়ের কূটনীতিক। গেল 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে সরাসরি বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লিতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই সেখানেই অবস্থান করছেন তারা। হত্যাসহ নানা অপরাধে তাদের বিরুদ্ধে দেয়া হচ্ছে একের পর এক মামলা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।